এই মুহূর্তে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব আমাদের বিশিষ্ট সাংবাদিক কাইসার মাহমুদ ভাইয়াকে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রেস ক্লাব। প্লিজ গিভ আ বিগ হ্যান্ডস ফর হিম প্লিজ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাসনাদুল্লাহ আব্দুল্লাহ, তাকে আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখি, আজকে আমরা তাকে ফিজিক্যালি দেখছি, ভালো লাগছে। আমি যেহেতু উনি সাংসদ এবং সংসদের কাজ হচ্ছে ল মেকিং, ব্রিটেনের এমপিরা পার্লামেন্টে ল মেকিং করেন, কিন্তু বাংলাদেশের এমপিরা স্থানীয় উন্নয়ন নিয়ে তারা বেশি বিজি থাকতে হয়, ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি। কিন্তু সাংসদদের কাজ হচ্ছে ল মেকিং। আজকে এই অনুষ্ঠানে হাসান আব্দুল্লাহকে আমি একটু অনুরোধ করব সংসদে একটি আইন পাস করার জন্য বা আইন আনার জন্য, সেটি মিডিয়া রিলেটেড। আমরা বাংলাদেশে একটা বিষয় খুবই লক্ষ্য করি যে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে ইনসিডেন্ট ঘটে কিংবা কোনো একটা অভিযোগ আসে, সাথে সাথে সেখানে মোবাইল নিয়ে ব্যক্তি কিংবা সাংবাদিকরা হাজির হন এবং সাথে সাথেই ওই ব্যক্তির ছবি ফেসবুকে ভাইরাল করে দেন, ভিডিও ভাইরাল করে দেন। কিন্তু এক মাস পর দেখা যায় যে তিনি নির্দোষ, কিন্তু এর আগে হয়তোবা তিনি চুর কিংবা ডাকাত কিংবা একজন ধর্ষক, কিন্তু এক মাস পর আমরা শুনতে পাচ্ছি তিনি নির্দোষ। এই যে সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভাইরাল করে দিয়ে তার ব্যক্তি সম্মান, তার পারিবারিক সম্মান, সামাজিক সম্মান ধ্বংস করা হলো, তাকে সমাজে একজন গৃহীত ব্যক্তি হিসাবে রূপান্তরিত করা হলো। এই ধরনের ঘটনা আমরা অহরহ দেখি। আমরা যুক্তরাজ্যে আপনি প্রথম এসেছেন এবং আপনি যদি খোঁজ নেন আপনি দেখবেন যে একটি শিশু 18 বছরের নিচে যদি একটি শিশুর, একটি কিশোরেরও এই দেশে সে যদি ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত হয়, তাহলে তার নামটা পর্যন্ত পত্রিকা মিডিয়া আসে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি আমার কথা গুরুত্ব দেন এবং সংসদে এই বিষয়টি উত্থাপন করেন, তাহলে আমরা মনে হয় একটা আইন নিয়ে আসতে পারবেন। আপনার সহযোগী আপনার পার্লামেন্টের সাথে কথা বলবেন এবং যদি এটি করেন তাহলে আমাদের বাংলাদেশের মানুষ এবং প্রবাসেও আমার মনে হয় একটি কঠোর আইন যদি আসে, তাহলে আমরা আমাদের পরিবারের নিরাপত্তা, আমাদের সামাজিক নিরাপত্তা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই মুহূর্তে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব আমাদের আরেকজন শ্রদ্ধেয় সকলের প্রিয় বড় ভাই ব্যারিস্টার নাজির আহমেদকে। ব্যারিস্টার নাজির আহমেদকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের নয়নমণি হাসান আব্দুল্লাহ এমপি, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান আব্দুল্লাহকে লন্ডনে স্বাগত। এই যে বাইরে মিছিল হচ্ছে, দেশে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, হাসান আব্দুল্লাহ বাংলাদেশের অসম্ভবকে সম্ভব করেছে। যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছে, যারা 17 বছরের ফেসিবাদ কায়েম করেছিল, যারা দেশটাকে নিজের বাপের দেশ মনে করত, তাদেরকে দেশ ছাড়া করা কম বড় কথা নয়। সুতরাং হাসনাতদের শত্রু কারা বুঝতে হবে। তো হাসনাতদেরকে প্রোটেকশন দিতে হবে দেশে, দেশের বাইরে, আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে তাকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন, লং লাইফ দেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা 5 অগাস্টের পর বারবার বিভিন্ন মিডিয়ায় বলে আসছি, সময়ের কাজ সময়ে করতে হয়। আপনি 10টা 11টায় যদি উঠে বলেন আমি সেহরি খাবো, আপনি সেহরি খেতে পারবেন না। 5 তারিখের পরে বাংলাদেশে এমন কোন জিনিস অসম্ভব ছিল না। বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালাইছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা পালাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, একটা ধাক্কা দিলে রাষ্ট্রপতি পালাইতো। কিন্তু এখন আমরা পালাইতে তাকে সরাতে পারছি না। 5 অগাস্ট না হলে যিনি দেশে যেতে পারতেন না, প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, যিনি সংসদে সবার দায়িত্ব পালন করেন, দেশেই আসতে পারতেন না। কিন্তু আজকে তারা জুলাই অভ্যুত্থানকে, 5 অগস্টকে
বিভিন্নভাবে তারা অবমূল্যায়ন করছে। সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীকে কথা বলতেই হবে, কিন্তু উনি খবরে নীরবতা পালন করেন। তার পক্ষে আরেকজন কথা বলি, যেহেতু হাসান আব্দুল্লাহ অত্যন্ত কম্পিটেন্ট সাংসদ, তার কাছে দাবি করব আপনারা সালাউদ্দিন সাহেবের কোনো জবাব নেবেন না। সংসদীয় গণতন্ত্রে সংসদ নেতাকে কথা বলতেই হবে, এটা রাষ্ট্রপতি শাসিত সরকার নয়। যদি উনি কথা না বলে এইভাবে থাকতে চান, তাহলে উনাকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করতে হবে, অথবা সালাউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করতে হবে। তখন সালাউদ্দিন সাহেব কথা বলবে। প্রধানমন্ত্রী বুবা নয়, উনি অটিস্টিক নয়, ডিজেবল নয়, কেন কথা বলবে না? সুতরাং আপনারা কেউ সৃষ্টি করুন যে আমরা ওনার পক্ষে কারোর কথা শুনতে রাজি নই। সিমটম কিন্তু ভালো নয়। বাংলাদেশের ইতিহাসে 2/3 আসন নিয়ে যারা ক্ষমতায় আসছেন তাদের এন্ডিং ভালো হয় নাই। 75 সালের অবস্থা জানেন, জিয়াউর রহমান সাহেবকেও দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, এরশাদ সাহেবকে গদি ছাড়তে হতে, সবাই কিন্তু 2/3 উপরে মেজরিটি পেয়ে ক্ষমতায় ছিলেন। 4 দলীয় জুটো 2/3 মেজরিটি পেয়ে 2001 সালে ক্ষমতায় আসছিলেন, যার ফলশ্রুতিতে ওয়ারেন্ট আসছে। শেখ হাসিনাও কিন্তু তথাকথিত 2/3 মেজরিটি নিয়ে আসছিলেন, তাকে দেশ ছাড়া হতে হয়েছে। মাত্র 4 মাস বয়স হয়েছে বর্তমান গভর্নমেন্ট সরকারের, অবস্থা কিন্তু ভালো নয়। যদি পতিত ফ্যাসিস্ট নেত্রী যদি আসতে পারে দেশে, কোনো মজদুই হেজিটেট করবে না, যা করার তা করবে। সুতরাং দোষাদোষী নয়, ঐক্যবদ্ধ হতে হবে। পলিটিক্যাল ব্লেম গেম নয়, একেবারে সীসা ডালা পাঁচিলের মতো সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, নাহলে বাংলাদেশে কালো মেঘ অপেক্ষা করছে। এখনো ইন্টারিম গভর্নমেন্টের সময় মাত্র 47 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল, এখনো ফ্যাসিস্ট আমলের 50 জন বিচারপতি সুপ্রিম কোর্টে এখনো আছে। 5 তারিখ গণঅভ্যুত্থান হয়েছে, 3 তারিখ যে বিচারপতি রায় দিয়েছিলেন শুট অন সাইড পুলিশের বইটা বইত, উনিও কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। আপনি কোথায় বসে আছেন? আরো কিছুদিন যাক, দেশের অবস্থা যেমন নড়বড়ে হবে, দেখবেন যে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে কিভাবে রায় আসে। সবাই যারা জেলে আছে সবাই বের হয়ে যাবে। সুতরাং এখনো সতর্ক হতে হবে। আমরা যদিও 5ই অগাস্টে গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব কিন্তু সমাপ্তি হয় নাই। এখনো আরো বড় ধরনের সংগ্রাম, এখনো বিপ্লব বাকি রয়েছে। তবে আমরা আশার কথা, হাসনাতরা আছে, তাদের থেকে চেয়ে আছে কোটি কোটি জনতা, দেশের ভিতরে এবং দেশের বাইরে। আর যদি গণঅভ্যুত্থান হয়, তাইলে আর মজদুরি করা যাবে না, সময়ের কাজ সময়ই করতে হবে। এবং আপনি চিন্তা করতে পারেন, যে চুপচাপ শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করত, তার প্রতি এত মধু কি, তাকে রাখতেই হবে। সুতরাং আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু আজকের মেইন প্রধান আকর্ষণ হচ্ছেন আমাদের ছোট ভাই হাসান আব্দুল্লাহ, তার কাছ থেকে শুনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। হাসান আব্দুল্লাহ সুস্থতা কামনা করছি এবং দীর্ঘ জীবন, দীর্ঘ আয়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাইকে এত সুন্দর মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আমি আমাদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব বাংলাদেশ জামাত ইসলামের মুখপাত্র জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লাকে। সঙ্গের উপস্থিতি, আজকের প্রোগ্রামের মধ্যমণি এবং আজকের এই প্রোগ্রামে যারা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এসেছেন এবং দীর্ঘ 17 বছরের রাজনৈতিক সংগ্রামে যারা আমাদের সাথে ছিলেন এবং আগামী দিনেও যারা আমাদের সাথে আন্দোলনে থাকতে হবে,
তাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে বাহিরের একটু আপডেট দিয়ে শুরু করি। আমি শুধুমাত্র গেস্ট না, আমি হাসনাত আব্দুল্লাহ, আপনাদের আজকের এই প্রোগ্রামের মধ্যমণি, তার অত্যন্ত কাছের বড় ভাই, এবং তার সিকিউরিটি এবং আজকের এই প্রোগ্রামের সফলতা এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের সফলতার কন্ট্রিবিউশনের দায়িত্ব আমার উপর ছিল। যেই কারণে আমরা তাদেরকে ডিফিট করে আমরা অনেক পরে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। ফেসিবাদের প্রেতাত্মারা নিচে এখনো রয়ে গিয়েছে। একটি ব্যর্থতার কথা দিয়ে শুরু করি। যেই সরকারটি আমাদের আন্দোলনের ফসল হিসাবে ক্ষমতায় এসেছিল, তারা আপনার আমাদের সম্পদ চুরি করে তাদেরকে বিদেশে আসতে, স্পেশালি লন্ডনে আসতে সহযোগিতা করেছে গত ইন্টারিম সরকার। তারা টাকা পয়সা দিয়ে আজকে কিছু লোককে ভাড়া করে আজকে হাসনাত আব্দুল্লাহ এবং ফেসিবাদ বিরোধী শক্তির প্রোগ্রামকে ভণ্ডুল করে দিতে চেয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধার কারণে আমরা সীমা লঙ্ঘন করিনি। আমরা পুলিশকে বলেছি উই মাস্ট প্রসিড, আমরা এই প্রোগ্রাম সফল করবই। আমরা তাকে ডিফিট করেছি বাংলাদেশে, ডিফিট করেছে এখানে। 17 বছর তারা এই এলাকা আসার সাহস করে নাই। আজকে ইন্টারিম সরকারের ব্যর্থতার কারণে জনগণের চুরি করার টাকায় তারা আজকে মস্তান পালছে, তারা সন্ত্রাসী ফুসকে চাঁদাবাজদেরকে পালছে, তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমরা তাদেরকে আজকে ডিফিট করেছি। উইল ডিফিট দেম পার্মানেন্টলি ইনশাআল্লাহ। একটি কথা বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের চূড়ান্ত সফলতা অর্জিত হয়নি। আন্দোলনের একটি প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আমরা চূড়ান্ত সফলতার দিকে আমাদের সকলে মিলে এগিয়ে যেতে হবে। নাজির ভাই এখানে আছেন। গত 17 বছর আমি নির্বাসিত ছিলাম। আমরা আওয়ামী লীগকে ডিফিট করেছি ডিপ্লোম্যাটিক ফিল্ডে, রাজপথে, কালচারালি, ইন অল সেক্টরস উই ডিফিটেড আওয়ামী লীগ ইন দ্য ইউকে। যখন শেখ হাসিনা বিরোধী দলে ছিলেন 2001 to 2006, তার অ্যাক্টিভিজমের মূল জায়গা ছিল লন্ডন। সে এখান থেকে তার ষড়যন্ত্র পরিচালিত করেছিল আমাদের 2001 to 2006 জোট সরকারের বিরুদ্ধে। আমরা যখন আন্তর্জাতিক ষড়যন্ত্রে আমাদের সরকারের পতন হয়েছিল, আমরা এই জায়গাকে বেছে নিয়েছিলাম। শহীদ কামরুজ্জামান আমাকে বলেছিলেন, আবু বকর, ইউ স্টে ইন লন্ডন এন্ড ডিফিট দেম। আমরা, আমাদের টাকা ছিল না, পয়সা ছিল না, জনগণের চুরির টাকা ছিল না। আল্লাহ পাকের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমরা আওয়ামী লীগকে সকল ফ্রন্টে ডিফিট করেছি। যারা তাদের বন্ধু ছিল, তাদেরকে আমরা বন্ধুতে পরিণত করেছি। তারা তাদের বিপক্ষে চলে গিয়েছে। দুঃখজনক হলে সত্য, আজকে আওয়ামী লীগ জনগণের চুরি করা টাকায় লন্ডনে আমাদের যারা ইন্টারন্যাশনাল ফ্রেন্ড, তাদেরকে ফ্রেন্ড বানানোর চেষ্টা করছে। তারা ভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আমরা হাসনাত আব্দুল্লাহকে মনে করাই দিতে চাই যে সরকারটি এখন ক্ষমতায়, যেটি নিয়ে আমি তার ব্যাপারে খুবই কনসার্ন, এই সরকারের পূর্ব সরকার, জাতীয়তাবাদী সরকার, জিয়াউর রহমান সরকারের একটি বড় মিস্টেক ছিল। উনি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তাদের নেতৃত্বে, তাদের বর্তমান উত্তরসূরিরাই আজকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান। আপনারা কি তা হতে দিতে চান? আমাদের অসমাপ্ত বিপ্লবকে কি সমাপ্ত করতে চান? ইফ ইট ইজ ইয়েস, আমি বিপ্লবের পরে আমার কাজ অনেক গুণ বেড়ে গিয়েছে। আপনারা হয়তো জানেন না, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য হাজার হাজার কোটি টাকা লন্ডন, ইউরোপ, জেনেভা এবং আমেরিকাতে সরানো ছিটানো হচ্ছে। আমাদেরকে রাত দিন কাজ করতে হচ্ছে। আপনাদেরকে সকলকে নিয়ে আবার আমরা 10 ডাউনিং স্ট্রিটে যাব, আমরা আবার ওয়েস্টমিনিস্টারে যাব,
আবার আমরা রাজপথে আসব, আমরা ফেসিবাদের তাদেরকে আমরা পরাজিত করবো ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহর উদ্দেশ্যে বলতে চাই, যে বিপ্লব তারা করেছেন, যারা বিপ্লব করে এক পর্যায়ে তারা ষড়যন্ত্রের শিকার হয়। বাংলাদেশে যে সরকারটি ক্ষমতায় এসেছে তারা শুধু জনগণের ভোটে আসে নাই, এসেছে কি তারা 500 রিজনাল একটি পাওয়ারের সমর্থনে তারা ক্ষমতায় এসেছে। ওই শক্তিটি ক্রেজি হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। আওয়ামী লীগের চেয়ে 10 গুণ বেশি তারা কাজ করছে। তাদের বাংলাদেশি লোকাল এজেন্টদেরকে ব্যবহার করছে, ব্রিটেন ইউরোপের ইন্টারন্যাশনাল এজেন্টদেরকে ব্যবহার করছে। হাসনাত আব্দুল্লাহদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে, আমাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে, আরো অনেক বেশি সচেতন হতে হবে। আমরা যদি সকালে ইউনাইটেড থাকি, সচেতন থাকি, সজাগ থাকি, দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হই, দেশ বিরোধী দালাল শক্তি পরাজিত হবে, বাংলাদেশ মুক্তি পাবে, বিপ্লব বিজয়ী হবে ইনশাআল্লাহ। বিপ্লব বিজয়ী হোক, হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হোক, এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you. Mashallah, আমরা very proud. We are proud of our Hasnat Abdullah. Am I right? আমরা কি জুলাই শক্তি? আমরা কি নতুন বাংলাদেশ? আমাদের হাতে কি নতুন বাংলাদেশ গড়বে? ধন্যবাদ। ইনশাআল্লাহ, the day is coming for us. এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমাদের সকলের পরিচিত শ্রদ্ধেয় বড় ভাই ব্যারিস্টার খালেদ ভাইকে, সাইফুদ্দিন খালেদ ভাইকে। Of course, there comes a moment in the life of every generation when the history whispers a question to its conscience. Will you merely witness the future or will you shape it? That question was asked to Hasnat Abdullah, Sadiq Khan and his generations. They have answered the call of the history. They sacrificed their lives, they gave blood, and they refused to accept that the power and the destiny of a nation belong only to the powerful and privileged. They made sure they built the future of Bangladesh. You are here not merely as the inheritors of history, but as the custodians of tomorrow. Don't let them down. Don't let the generation of Hasnat Abdullah Sadiq Kayam down. Build the nation together for prosperity, for equal opportunity for each and every citizen of Bangladesh, regardless of their race, religion, ethnicity, and gender. Remember, no one is too young to lead. No one is too old to matter. No voice is too small to alter the destiny of a nation. I wish you all best of luck. I welcome formally Sadiq Khan and Hasnat Abdullah to this great city of the United Kingdom, London. I wish you all best of luck. Thank you so much. ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমাদের এনসিপি ইউকে অ্যালায়েন্সের অন্যতম সহযোদ্ধা, যার কষ্টের বিনিময়ে এবং আমাদের সকলের একত্রিত পরিশ্রমের কারণে আজকে এনসিপি ইউকে অ্যালায়েন্স পুরো ডায়াসপোরা চ্যাপ্টারের মধ্যে সবথেকে স্ট্রং চ্যাপ্টার হিসেবে পরিণত হয়েছে। আমরা এমন কিছু প্রতিষ্ঠিত করতে পেরেছি যে এনসিপি ইউকে অ্যালায়েন্স শুনলেই বাংলাদেশ সহ বিদেশের প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা মনে করি এনসিপি ইউকে অ্যালায়েন্স সবথেকে স্ট্রং। সো আমি এই মুহূর্তে আমাদের এনসিপি ইউকে অ্যালায়েন্সের সম্মানিত সেক্রেটারি অ্যাসপায়ারিং ব্যারিস্টার এম এ হিমেলকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব। Thank you very much. As I said earlier, I do apologize. গতকালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমি lost my voice anyway, কথার যুদ্ধ ছিল। So thank you যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের জন্য ওয়েট করেছেন এবং আমাদের প্রধান অতিথি এবং আমাদের ভাই রাজপথের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের জন্য আপনারা অপেক্ষা করেছেন। ইতিহাসে কিছু মোমেন্ট আসে আসলে, যে মোমেন্ট
পরিবর্তন নিয়ে আসে জাতির, নেশন এবং পরবর্তী প্রজন্মের। বাংলাদেশ বিগত 15 বছর 4 মাসে গণতন্ত্র ছিল লুণ্ঠিত, ফ্যাসিবাদী কায়দায় সমস্ত কিছু শাসন হয়েছে। আপনারা জানেন একটা ফ্যাসিবাদী ব্যবস্থা আমাদের মাথার উপর চেপে বসেছিল, রাইট? আমরা ভেবেছিলাম বাংলাদেশে হয়তোবা কখনো ডেমোক্রেটিক ট্রানজিশন ফিরে আসবে না, একমাত্র ওই ফ্যাসিবাদ যদি মৃত্যুবরণ করে তাহলেই হয়তো কেবলমাত্র বাংলাদেশ মুক্তি পেতে পারে। সেই মুহূর্ত থেকে বাংলাদেশের মানুষের, তরুণ প্রজন্মের, আমাদের পরবর্তী প্রজন্মের জেন জির পক্ষে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, ডেমোক্রেসিকে রিস্টোর করার জন্য একদল তরুণ তাদের প্রাণের বিনিময়ে তাদের ফিউচার ভুলে পরবর্তীতে তারা বাঁচবে নাকি মরবে সেই চিন্তা বাদ দিয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য তারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। আপনারা জানেন যে বাংলাদেশের সিদ্ধান্ত হতো ভারত থেকে, সেই ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশকে মুক্ত করার জন্য ফরমার ইনিশিয়েটিভ নয়, সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের শক্তি এবং হাসনাত, নাহিদ, সার্জিস সহ আমাদের একাধিক সহযোদ্ধার সম্মিলিত প্রচেষ্টা। বাংলাদেশের মানুষ, গণতন্ত্রকামী সিভিক সিটিজেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে বাংলাদেশ পেয়েছে হাসিনা মুক্ত একটা বাংলাদেশ। আপনাদের প্রতিদিন সকালে উঠে এখন আর শেখ মুজিবের গল্প শোনা লাগে না, এটা কেমন জন্য পরে চিনবেন না। আমাদের বাংলাদেশ অবশ্যই পরিবর্তন আসবে। যারাই ফ্যাসিবাদ হতে যাবে, হাসনাত, সার্জিস, নাহিদদের মতো আমরা গর্জে উঠব। যারা আজকে প্রবাসের বুকে হাসনাত আব্দুল্লাহ ভাইকে ওয়েলকাম জানার জন্য আসছেন, let's we celebrate, we made a huge contribution to that revelation। যারা প্রবাস থেকে এই জুলাই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হয়েছেন, রেমিটেন্স শাটডাউন করে, আপনারা জানেন যে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বলেছিল যে ওনারা প্রণোদনা বাড়িয়ে দিবে, প্লিজ ডু সেন্ড মানি টু বাংলাদেশ, উই আর স্ট্রাগলিং। দ্যাট মোমেন্ট আমাদের এই প্রবাসী ভাই এবং সহযোদ্ধারা বাংলাদেশে কোনো টাকা পাঠায় নাই, রেমিটেন্স শাটডাউন করে এই গণ অভ্যুত্থানের পাশে থেকেছে। So salute to all the diaspora member you are attending today. We are part of Bangladesh. Yeah. And বাংলাদেশে যদি কোনো পরিবর্তন আসে তাহলে তরুণ এবং বৃদ্ধা এবং প্রবাসে থাকা যারা আছে, হাই ইন্টেলেকচুয়াল ইন্ডিভিজুয়াল, আজকে আমাদের সহযোদ্ধার মাধ্যমে সেই মেসেজ আমরা বাংলাদেশে দিতে চাই। যারা প্রবাসে আছে তাদেরকে যারা আমরা বাংলাদেশের এই ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে অন্তর্ভুক্ত করি এবং তরুণ, প্রবীণ, প্রবাসে থাকা প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশে থাকা বাংলাদেশি দেশপ্রেমিক সকলের সমন্বয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আমি জনাব হাসনাত আব্দুল্লাহ, উনি শুধু এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক না, উনি হচ্ছে আমাদের গণ অভ্যুত্থানের শক্তি, গণ অভ্যুত্থানের স্মৃতি। আপনি জানেন বিগত 54 বছরে বাংলাদেশের মধ্যে এমন কোন লিডারশিপ আসে নাই যারা এত সিম্পল, এত সাধারণ জীবনযাপন করেছে। উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট। আপনারা জানেন যে কেউ যদি মেম্বার অফ পার্লামেন্ট হয় রাতারাতি তাদের ভাষভূষা সবকিছু চেঞ্জ হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা পেরেছি মাটি ও মানুষের নেতা হাসনাত আব্দুল্লাহ, আমাদের এই ভাই সহযোদ্ধার যে কোনো প্রয়োজনে আগামীতে any foreseeable threat we will be sticking together for the Bangladesh, for the democracy and for the July revolution. Thank you very much for listening to me. ধন্যবাদ। জি, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা জানি আমরা খুব শীঘ্রই, জি ইনশাআল্লাহ, আমরা সবার কাছে রিকোয়েস্ট করব প্লিজ সংক্ষিপ্ত করবেন। আমরা হাসনাত আব্দুল্লাহকে ফ্লোর দিতে চাই, প্লিজ প্লিজ। ওকে, এই পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব আমাদের এনসিপি ইন্ডিয়া অ্যালায়েন্সের আহ্বায়ক আমি বাংলাদেশ। আপনারা আমি বাংলাদেশ হয়তো বা জানেন, জুলাইয়ের সব থেকে বড় আন্দোলন আমরা করেছিলাম বাংলাদেশের বাইরে আলতাবালি পার্কে। একটা পতাকার মধ্যে সবাইকে আমরা আনতে চেয়েছিলাম। তো আমি এখন মাকসুদুল হক শাকুরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব। শাকুর ভাই, শাকুর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, শাকুর ভাই, শাকুর
আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সহযোদ্ধা এবং এনসিপি ইউকে অ্যালায়েন্সের নিবেদিত প্রাণ নেতৃবৃন্দ, গুলি ঢুকেছে আমার শহীদ ভাইয়ের বুকে, ৮ জুলাই ঢুকেছে আমাদের বুকে। এনসিপি ইউকে অ্যালায়েন্সের জন্ম এই জুলাইয়ের স্পিরিট থেকে, আমাদের ছাই থেকে জেগে উঠেছে প্রতিরোধ, আমাদের স্মৃতি থেকে জন্ম নিয়েছে অঙ্গীকার, শহীদদের ঋণের বুকে নিয়ে আমাদের এগিয়ে চলছে ন্যায়, মর্যাদা, গণ আমানতের অধিকারের পথে। আজ আমরা গর্বের সাথে বলতে চাই, আমাদের যাত্রা শুধু কয়েকটি শহরে সীমাবদ্ধ নেই এই ইউকের মাঝে। আমরা পৌঁছে গেছি যুক্তরাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমি বলতে চাই, স্কটল্যান্ডের মূল ভূখণ্ড থেকে শত শত মাইল দূরে অকনি আইল্যান্ডেও আমাদের একজন মেম্বার আছে, 700 মাইল দূরে। আজ আমাদের সদস্যরা যুক্তরাজ্যের প্রায় প্রতিটি শহরে ছড়িয়ে আছে। এই অর্জন কোনো ব্যক্তির নয়, এটি আমাদের সকলের পরিশ্রম, ত্যাগ এবং ভালোবাসার ফল। বন্ধুগণ, প্রবাসী ভোট ছিল দীর্ঘদিনের এক ন্যায্য দাবি। এটি ছিল প্রবাসী বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আমরা গর্বের সাথে বলতে পারি, এনসিপি এই দাবিকে পূর্ণরূপ দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের নিবেদিত প্রাণ। যুক্তরাজ্যের 70টির বেশি আমরা সিটিতে আমাদের স্বেচ্ছাসেবক আমাদের সাথে কাজ করে গেছে নিরলস। রাত্রে 3টার সময়ও আমাদের কর্মীরা মানুষকে ভোট রেজিস্ট্রেশন করিয়েছে এবং আমরা ইউকে দ্বৈত ন্যাশনাল কান্ট্রির মধ্যে প্রথম হয়েছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কর্মীরাই আমাদের শক্তি, আমাদের কর্মীরা আমাদের গর্ব, আমাদের কর্মীরাই আমাদের প্রাণ। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমাদের নুরুল হুদা ভাইকে জাস্ট সংক্ষিপ্ত ওনার পরিচয়টা দেওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমি বক্তব্য দিব না। আমি জানি আপনাদের আগে আমি আসছি এবং আপনাদেরকে ধৈর্য ধরার জন্য আমি আপনাদেরকে প্রমিস করাইছি। আমাদের নয়নের মণি হাসনাত আব্দুল্লাহ এখানে উপস্থিত আছেন, আমাদের বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা ওনার কাছ থেকে আজকে শুনতে চাই, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে আজকে শুনবো। আমাদের কাছে খুবই কম সময়, এই জন্য আমি কোনো সময় অপচয় করবো না। আপনাদের সবাইকে, রাজনীতিবিদ আছেন, কমিউনিটি নেতৃবৃন্দ আছেন, আপনারা 3 ঘন্টা 4 ঘন্টা যাবত এখানে বসে কষ্ট করছেন। আমি আমার পক্ষ থেকে, এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এনসিপি ইউকে অ্যালায়েন্স গত 2 বছর থেকে ইউকেতে ডায়াসপোরা কমিউনিটির মধ্যে কাজ করে যাচ্ছে। এনসিপি কে বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদেরকে নিয়ে একসাথে ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে এখান থেকে, প্রবাস থেকে দেশের জন্য আমরা সবাই মিলে কাজ করে যাব। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাতীয় একটা সময়। আচ্ছা, আমি বাইরে ডিম খাইছি এবং ভেতরে আবার একটা ডিম খাইতে চাই না, নিজেদের যারা আমরা সহযোগিতা তাদের কাছ থেকে। আমি এহতেশাম হক, আমি শুধু এই ছোট্ট করে এটা বলবো যে এই যে ফ্যাসিস্ট যে গুণ যারা 17 বছর আমাদের জনগণের উপর চেপে বসেছিল, তারা এখনো পালায় যায় না। তারা এয়ারপোর্টে হেরেছে, তারা অক্সফোর্ডে হেরেছে এবং আজকেও আলহামদুলিল্লাহ তারা হেরেছে। কন্টিনিউয়াসলি এটা আমাদেরকে মেইনটেইন করতে হবে, যেটা আবু বকর ভাই এবং অনেকে বলে গিয়েছেন। এবং আমি একটা জিনিস বলবো, শুধু হাসনাত আব্দুল্লাহকে ইভেন্টে এসে দেখে বা অনলাইনে হেল্প করলে হবে না। আপনারা জানেন আওয়ামী লীগ যে ফোর্স, তারা কিভাবে আপনাদের সন্তানদের, আপনাদের ভাইদের, আপনাদের পরিবারের উপর অত্যাচার চালিয়েছে। 1400 মানুষকে হত্যা করেছে, আমার ভাইদের, আমার বোনদের, আমাদের পরিবারদের। সেটা যাতে আবার ফেরত না আসে, সেজন্য হাসনাত আব্দুল্লাহদের, এনসিপি কে এবং নাহিদ ইসলামকে, সাজিদকে, আমাদের যে নতুন জেনারেশন যারা রাজনীতি এসেছি, তাদের সবার হাতকে শক্তিশালী করতে হবে। উইদাউট ফার্দার অ্যাডিউ, আই প্রেজেন্ট টু হাসনাত আব্দুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য, ধৈর্য দেওয়ার জন্য। ইনকিলাব, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা।
চাচ্ছি আমাদের জুলাই বিপ্লবের মহানায়ক হাসনাত আব্দুল্লাহকে আপনাদের মাঝে এসে বক্তব্য দেওয়ার জন্য। আমার হাতে একটা ডিম আছে, এই ডিমটা আমি এই ডিমটা আমি ডেডিকেট করছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালিয়ে থাকা যেসব লীগ আছে, যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এইসব লীগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। তবে আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। তখন আমি আজকে আসছি 4 দিন হয়েছে, তো 4 দিনে এখানে অনেক আমার সুখ স্মৃতি আছে, আমার অনেক দুঃখ স্মৃতিও আছে। দুঃখ স্মৃতি হচ্ছে যে ভাতটা কিছুই পাওয়া যায় না, আর আজকে এখানে এসে দেখলাম যে অনেক আপা আছে, আন্টি আছে, তাহলে আসলে ভাতের কষ্টটা আমি কেন পাইছি এটা আসলে আমি জানি না। এত মানুষ থাকলে ভাতের কষ্ট পাওয়ার তো কথা ছিল না। যাই হোক, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে অনেকেই আছেন যারা এনসিপির না, এখানে অনেকেই আছেন যারা আমাদেরকে দেখতে এসেছেন, এখানে অনেকেই আছেন প্রত্যেকটা মানুষ এখানে এনসিপি করেন বা না করেন, কিন্তু প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে পছন্দ করে। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা যে ডিসফাংশনাল হয়ে গিয়েছে এটা থেকে উত্তরণ হোক, এটা এখানে প্রত্যেকটা মানুষ চায়। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে এই বাংলাদেশটা মূলত নিয়ন্ত্রিত পরিচালিত হতো সীমান্তের আরেক প্রান্ত থেকে, ভারত থেকে। আসলে অনেকেই বলে যে আওয়ামী লীগ তো আসলে একটা রাজনৈতিক দল, এটাকে আসলে গতকাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটাকে আর রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। এটা পিপল ডিসাইড করেছে 5 আগস্ট, যখন সেটা জনসমর্থন হারিয়েছে, সে কারণে এই দলের নেত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একই সাথে সাথে যদি এই দল দেশকে ভালোবাসতো তাহলে এই দল কখনোই নিজের দেশের মানুষকে গুলি করে হত্যা করতো না। আপনারা দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আপনারা দেখেছেন শিশু, কিশোর, বৃদ্ধ, কৃষক, ছাত্র, মাদ্রাসা ছাত্র, কলেজের ছাত্র, ইংলিশ মিডিয়ামের ছাত্র, এখানে হচ্ছে হিন্দু, মুসলমান, ধনী, গরিব, মা, বাবা, এখানে প্রত্যেকটা হিন্দু, মুসলমান সহ প্রত্যেকটা মানুষ এখানে হচ্ছে উপস্থিত হয়েছিল ওই আন্দোলনে। এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছিল যাদের চাকরির কোনো প্রয়োজন নাই। এই যে আপনারা যারা ডায়াসপোরা কমিউনিটি আছেন, আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, আপনারা যারা জুলাই অংশগ্রহণ করেছিলেন, আপনারা কি চাকরির জন্য অংশগ্রহণ করেছিলেন? আপনাদের কি কোনো চাকরির দরকার হয়েছিল? আপনাদের আমি অনেককে দেখেছি যাদের বাংলাদেশে কখনোই কোনো কাজে না গেলেও চলবে, কোনোদিন যাওয়ার হয়তো কোনো প্রয়োজন নাই, কিন্তু স্টিল বাংলাদেশকে আপনারা হৃদয়ে ধারণ করেন। বাংলাদেশটাকে হৃদয়ে ধারণ করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই আন্দোলনে সংযোগ ঘটেছে এবং তারা বিভিন্নভাবে তাদের জায়গা থেকে অংশগ্রহণের মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন, গণবিচ্ছিন্ন, যারা বাংলাদেশে একটা দিল্লি থেকে পরিচালিত একটা দলের প্রধান দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি এই ডায়াসপোরা কমিউনিটি, আপনারা যারা আছেন ইংল্যান্ডের, ইউকে কমিউনিটি, আপনাদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাই। গত জুলাইয়ে আপনারা আন্দোলনে বিভিন্ন মাধ্যমে, এটা রেমিটেন্স শাটডাউন প্রক্রিয়া হোক, সেটা হচ্ছে নিজেরা রাস্তায় ডেমনস্ট্রেশন করার মধ্য দিয়ে হোক, অনলাইন জনসমর্থন উৎপাদনের মধ্য দিয়ে হোক, এবং দীর্ঘ শুধুমাত্র জুলাইয়ে না, একদম 2009 সাল পরবর্তী সময় থেকে
বিভিন্ন সময়ে আপনারা গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের গণমানুষের পক্ষে বিভিন্নভাবে আপনারা সমর্থন উৎপাদন করেছেন। সেজন্য দলমত নির্বিশেষে আমি আপনাদেরকে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় ইউকে, বাংলাদেশের আপনারা যারা আছেন, ইউকেতে যারা থাকেন, আজকে যখন আমি লাস্ট 4 দিন এখানে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানে কোনো মানুষ আমার কাছে এটা চায় নাই যে তার কোনো একটা পোস্টিং লাগবে, কোনো একটা প্রমোশন লাগবে। কেউ আমাকে এসে বলে নাই যে একটা চাকরি লাগবে, বা আমি এখানে ইনভেস্ট করতে চাই, আমাকে একটা সরকারি একটা তদবির লাগবে, আমাকে কেউ কোথাও বলে নাই। একই সাথে সাথে আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছি, জোর করে আমরা টাকা দিতে পারি না। এমন না যে উনি আগে থেকে প্রস্তুত ছিল, বিষয়টা এমন না। যে মানুষের যে আতিথেয়তা আমরা পেয়েছি, তো সেই জায়গা থেকে কিন্তু মানুষের কিছু আমাদের কাছে চাওয়া এবং প্রত্যাশা ছিল। প্রত্যেকটা মানুষ সবাই বলে যে ভাই আমরা এত কষ্ট করি এখানে, আমরা দেশ থেকে কিছু আনি না, আমরা এই যে এখানে আমরা হচ্ছে পরিশ্রম করে যে 2-4 পয়সাটা আমরা দেশে পাঠাই, দেশের অর্থনীতির চাকাটা যেন সচল হয়, সেটার জন্য সবসময় আমরা সচল থাকি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যখন এয়ারপোর্টে যাই, সেই জায়গা থেকে হচ্ছে আমাদের দুর্গতি শুরু হয়। এয়ারপোর্টে যাওয়ার পরপরই মনে হয় যে আমরা এই দেশের মানুষ না, আমাদের দিকে এমন ভাবে তাকানো হয়, আমাদের কেমন ভাবে ট্রিট করা হয়, আমরা মনে হয় যে আমরা দেশের জন্য একটা বোঝা। এটা আমাদের এক দীর্ঘ সময়ের একটা বাস্তবতা, আমাদের এটা রাষ্ট্রীয় দুর্বলতা এবং আমাদের কাঠামোগত একটা দুর্বলতা। যে আমরা এখনো পর্যন্ত, আমি যখন হিথ্রো বিমানবন্দর দিয়ে আসলাম, সেখানে আসলে আসার পরে সেখানে জাস্ট 2টা গেট ছিল। একটা গেট ছিল যে এখানে তারা ইউরোপিয়ান পাসপোর্ট শুধুমাত্র হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে, আর একটা হচ্ছে নন ইউরোপিয়ান পাসপোর্ট যারা হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে। অথচ আপনি বাংলাদেশে যান, আপনি গিয়ে দেখবেন ভিআইপি, সিআইপি, এইপি, কেইপি, সাধারণ, এটা সেটা। অথচ দেখেন এই ভিআইপি মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে দেশ থেকে বিদেশে টাকা পাচার করে। যারা টাকা পাচার করেছে, বিদেশে বেগম পাড়া বানাইছে, এবং এই যে দীর্ঘ সময় লুট করে এখন বিদেশে টাকা পাচার করে, এই লুটের টাকা গতকাল হচ্ছে দুবাই একজনকে ধরেছে। এই তাদেরকে হচ্ছে আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিআইপি মর্যাদা দিয়ে দেখা যায় তারাই হচ্ছে কখনোই সাধারণ মানুষের দুর্ভোগটা বোঝার চেষ্টা করে না। তো সেই জায়গা থেকে আপনারা যেটা বলেছেন, আমিও দেখেছি। যেমন আসলে কি কাঠামোটা এমন, আমি 2026-এর ফেব্রুয়ারির আগে এক ধরনের রাষ্ট্রীয় এক ধরনের একটা পরিচয় ছিল, তারপর একটা পরিচয় বর্তমানে আমি হোল্ড করি। এই কাঠামোটা এমন একটা কাঠামো যেখানে আপনাকে আসলে স্যার হইতে বাধ্য করবে। আপনি গাড়ি থেকে নামার আগে 3 জন এসে গাড়ির দরজাটা খুলবে, এবং আপনি যদি কোনো ক্রমে গাড়ির দরজাটা নিজে খুলেন, আপনার অধীনস্থ যারা, তারা আপনাকে এমন একটা সেন্স দিবে যে আপনি বিশাল এক অপরাধ করে ফেলেছেন, এবং 2টা বাক্য বললে অন্তত 12 বার স্যার বলবে, যে স্যার স্যার, জি স্যার, স্যার 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 স্যার, মানে দ্যাট কাইন্ড অফ সেন্স ইউ উইল বি গিভেন, যে আপনি 15 দিন না যেতেই হচ্ছে আপনি এটা ফিল করবেন যে আপনি, মানে আমরা বলি না যে আমরা সবাই ইকুয়াল, কিন্তু ওই সময় একটু পরে মনে হবে, কিছুদিন পরে মনে হবে আমরা মোর ইকুয়াল। কারণ রাষ্ট্র তো আমাকে কিছু সুযোগ সুবিধা দেয়, আমার অধীনস্থ কিছু মানুষ থাকে, আমাদের সিস্টেমটা আসলে আমাকে ভিআইপি হইতে বাধ্য করে। এয়ারপোর্টে আসার সাথে সাথে আমার লাগেজটা, আমি আগে যখন মানে ডোমেস্টিক ফ্লাইটে যখন যাইতাম, তখন হচ্ছে আমি কখনোই আই নেভার ইউজ ভিআইপি গেট অর এনিথিং। আমি যখন গত এই ইংল্যান্ডে আসার পথে নামার সাথে সাথে 2 জন এসে লাগেজটা টাইম নিয়ে, স্যার স্যার আপনার তো 2 ঘন্টা আছে, এই রুমে বসেন, এখানে কফি, এটা সেটা, এবং কোনো হ্যাসিলই বুঝি নাই। আর এর আগে যখন যাইতাম 6-7 বার যখন বিভিন্ন ডোমেস্টিক জায়গায় গিয়েছি, ওখানে লাইন ধরতে হয়েছে, জুতা খুলতে হয়েছে, এবং আমাদের হয়তো জুতা খোলা লাগে না, কিন্তু আমরা যখন দেখতাম মানুষ জুতা খুলতে হয়, মনে হয় যে একটা ডাকাত বা চোর দেশ থেকে অনেকটা, মানে 8-10 বছর পরে যদি বিদেশে যায়, প্রিয়জনদের জন্য কিছু এটা নিয়ে যায়, এগুলা কেটে কেটে হচ্ছে এয়ারপোর্টে রেখে দেওয়া হয়, এবং একটা তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে তাকে ট্রিট করা হয়। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আসাদ আব্দুল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন না পর্যন্ত এয়ারপোর্টে আমি আমার জায়গা থেকে পরিবর্তন তো শুরু করতে হয় কোনো না কোনো একটা জায়গা থেকে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার জীবনে লাস্ট এইখানে আসার পথে ভিআইপি ব্যবহার করেছি, এবং এটাই শেষবার। এবং আমি এটা নিশ্চিত করতে চাই, আনটিল এন্ড আনলেস আমরা সবার জন্য ইকুয়াল সার্ভিস এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত সবার জন্য ইকুয়াল সার্ভিস, ইকুয়াল ট্রিটমেন্ট আমরা এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত এই ভিআইপি সার্ভিস আমি ব্যক্তিগতভাবে পরিহার করলাম। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করব না। একই সাথে সাথে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সংসদে হোক এবং পলিসি মেকিং এ হোক, সব জায়গায় চেষ্টা করব প্রবাসীদের
রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে, বিভিন্ন ডায়াসপোরা কমিউনিটি রয়েছে, তাদের যেন কোনোভাবেই আপনার হচ্ছে এই এয়ারপোর্টে হয়রানি যেন বন্ধ করা হয়। একই সাথে সাথে সিলেটের এয়ারপোর্টকে যেন আধুনিকায়ন করা হয় এবং ঢাকা এবং থেকে সিলেটের যে আপনারা সরাসরি যে যোগাযোগের বিষয়টা বলেন, সেটার কারিগরি অথবা হচ্ছে সেটা সমীক্ষা নিশ্চিত করবে, সেটাকে আমি জেনে আসলে কথা বলতে হবে। আমি জাস্ট পলিটিক্যালি বলে গেলাম যে এটা ওকে ফাইন, আমি গিয়া আই এম নট দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, যে বলে দিলাম সেটা হবে না। আমাকে আগে এই জিনিসটা বুঝতে হবে, বুঝার পরে সে বিষয়, তবে আমি আমার জায়গা থেকে সে বিষয়ে কথা বলবো, যাতে করে আপনার দুর্ভোগ যেন লাঘব হয়। প্রিয় ডায়াসপোরা কমিউনিটি, আপনারা আজকে যেখানে উপস্থিত হয়েছেন, আমাদের দেশটা, আমাদের একটা ডক্টর কামাল হোসেনকে আপনারা নিশ্চয়ই চেনেন। তো ডক্টর কামাল হোসেন যখন দেশে যান, উনি ঢাকা থেকে নির্বাচন করেন একটা আসনে। কথিত আছে, আমি নিশ্চিত নয় বা এটা একদম প্রাইমারি সোর্স নয়, কথিত একটা গল্প, এটা রাজনৈতিক পরিসর, এটা প্রচলিত গল্প। ডক্টর কামাল হোসেনের বিরোধী প্রার্থী যিনি ছিলেন, উনি এক নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন, উনি কিসের ডাক্তার, একটা ফার্মেসিও নাই। তো ডাক্তার কামাল হোসেনকে বলতেছে যে উনি কিসের ডাক্তার, একটা ফার্মেসিও নাই। তো আসলেই তো উনি ডক্টর কামাল হোসেন, উনি একটা ফার্মেসি নাই, কোনোদিন চেম্বার করে নাই, তো এটা সত্য কথা, উনি মিথ্যা বলে নাই। তো উনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি এই ধরনের মন্তব্য করেছেন, উনি কিন্তু নির্বাচনে জিতেছেন, অথচ ডক্টর কামাল হোসেন নির্বাচনে জিতে নাই। এটা হচ্ছে যিনি হোক, আমি জানি না। তো সেই জায়গা থেকে আমরা চাই ডায়াসপোরা কমিউনিটিকে আমরা এইভাবে দেখতে চাই না যে আমাদের পার্টির ফান্ড লাগবে, তাদের সাথে আমরা এই কারণে একটা ভালো সম্পর্ক রাখবো। নো, আমরা যে ভাই আমাদের জন্য টাকা পাঠান, এইটা শুধুমাত্র ডায়াসপোরা কমিউনিটিকে রাজনৈতিক দলগুলা মূলত হচ্ছে আপনার একটা মানি সোর্সিং এর একটা মিনস হিসাবেই তারা মূলত ট্রিট করে। এটা হচ্ছে প্রাইমারি উদ্দেশ্য। আমরা এনসিপি সেই জায়গা থেকে আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, আমরা বাংলাদেশে, আপনি এনসিপি কে পছন্দ করেন বা না করেন, আপনি যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের অংশ হন, সেটা আমরা চাই। আমরা চাই আপনারা বাংলাদেশে মিনিংফুল, আমরা চাই বাংলাদেশে আপনাদের মিনিংফুল এনগেজমেন্ট হোক, সেটা ইন্টালেকচুয়াল এনগেজমেন্ট হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ এনগেজমেন্ট হোক, ফাইন্যান্সিয়াল এনগেজমেন্ট হোক, অথবা সেটা পলিটিক্যাল এনগেজমেন্ট হোক। এটা কোনো অর্নামেন্টাল এনগেজমেন্ট না, এটা যেন একটা মিনিংফুল এনগেজমেন্ট হয়, যাতে করে এই দেশে পড়াশোনা করে ইন্টালেকচুয়ালি সফিস্টিকেটেড হওয়ার পরে আমরা যেন বাংলাদেশে মিনিংফুল কন্ট্রিবিউশন আমরা করতে পারি। সেজন্য আমরা এনসিপি থেকে ডায়াসপোরা কমিউনিটির কাজ করার ক্ষেত্রটাকে আমরা অনেক প্রশস্ত করেছি, পলিসি থেকে শুরু করে পলিটিক্যাল, আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমাদের ডায়াসপোরা কমিউনিটির এনগেজমেন্টটা আমাদের এখানে আমরা রেখেছি। তো প্রিয় ইউকে কমিউনিটিতে আপনারা যারা আছেন, আজকে এখানে উপস্থিত হয়েছেন, দেখেন আমাদের রাজনৈতিক বয়স হয়েছে মাত্র 1 বছর, এটা হচ্ছে জুন মাস, 1 বছর 4 মাস, 12 মাস আর 4 মাস হতো কত মাস, 16 মাস। 16 মাসের একটা বাচ্চা আব্বা বলেও ডাক দেয় না, আমার এক 8 মাসের বাচ্চা আছে, দিতে পারে। দেখেন, আমি আপনাদের বিষয়টা বুঝি। মানুষ যখন আমাকে গালাগালি করে, 55 বছরের না পাওয়ার ক্ষোভ থেকে আমাদের কাছে তাদের প্রত্যাশাটা অনেক বেশি বলে আমাকে গালাগালি করে, এটা আমরা বুঝি। আমরা আপনাদের এই প্রত্যাশাটাকে আমরা ধারণ করি। আপনি এনসিপি কে সমর্থন করেন বা না করেন, আপনি যদি বাংলাদেশটাকে সমর্থন করেন, বাংলাদেশের ইনস্টিটিউশনস গুলার পরিবর্তন চান, আপনি যদি চান বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হোক, আপনি যদি চান বাংলাদেশের এমন একটা নির্বাচন কমিশন হোক, এমন একটা নির্বাচনী ব্যবস্থা হোক যাতে আপনি যাকে পছন্দ তাকে ভোট দিতে পারবেন, বাংলাদেশে এমন একটা ব্যুরোক্রেসি, একটা প্রশাসনিক ব্যবস্থা তৈরি হোক যেখানে নাম এবং পরিচয়ে আপনার হচ্ছে মানুষকে ট্রিট করবে না, বরং ট্রিট করবে একজন সভাপ্রার্থী হিসেবে, তাহলে আমরা চাই আপনারা এনসিপি কে আপনাদের পরামর্শ দিয়ে আপনারা সহায়তা করবেন, ইন্টালেকচুয়াল সাপোর্ট আপনারা দিবেন। কারণ আমাদের ভুল থাকবে, আমাদের সীমাবদ্ধতা থাকবে, আমাদের ত্রুটি থাকবে, কিন্তু আমরা চাই, আমার বয়স 28, আমার যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম, আমাদের নাহিদ ইসলাম সমবয়সী, আসিফ মাহমুদ, সার্জিস আলম থেকে শুরু করে আমাদের পার্টির যারা রয়েছে, আমরা প্রত্যেকেই কিন্তু এই বয়সের মানুষ। এখানে অনেক মানুষ আছে আমাদের থেকে 3 গুণ বয়সের, আছেন না আপনারা? অনেকে 22 বছর ধরে বিদেশেই থাকেন। তাইলে দেখেন, আমরা তো একটু শিখছি,
আমাদের ভুল হবে, আমাদের সীমাবদ্ধতা থাকবে, ডিসিশন মেকিং এ আমাদের একটু স্লথ গতি থাকবে। সেক্ষেত্রে যেখানে মনে করবেন আপনাদের ইমপ্রুভমেন্ট দরকার, সেখানে আপনারা আমাদেরকে বলবেন, আমরা ইমপ্রুভ করে নেব। আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে প্রত্যেকটা গণতন্ত্রকামী মানুষ তারা যেন বাংলাদেশে একটা মিনিংফুল জীবন ধারণ করতে পারে। আমরা চাই বাংলাদেশ যেন বিদেশ যেন বাংলাদেশের মানুষের ড্রিম না হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। আপনারা আজকে এখানে যারা এসেছেন, আপনাদেরকে অনেক বেশি আমার জায়গা থেকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি আর আবু বকর ভাই আমরা একই স্কুল থেকে পড়াশোনা করেছি, ডেভিড রিয়াজউদ্দিন পাইলট হাই স্কুল। আমরা আজকে এখানে আছি, আমরা যদি যেন আপনাদের জন্য কাজ করতে চাই, যেন আমরা সফলভাবে কাজ করতে পারি, বাংলাদেশের জন্য কাজটা যেন সফলভাবে করতে পারি। আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ, শহীদ আলী, আমাদের সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা আমাদের বোন ফেলানি, আমাদের প্রত্যেকটা মানুষের আমরা যেন অধিকারগুলো যেন আমরা আমাদের হাদি ভাই, আমাদের শহীদ উসমান হাদি ভাইয়ের আমরা যেন স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি। জুলাই সনদের ব্যাপারে কিছু বলেন। জুলাই সনদ কন্ট্রিবিউশন রেখে গিয়েছেন, তাদের জন্য আমরা বাংলাদেশটা যেন করতে পারি। সবাই একসাথে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আর আওয়ামী লীগ প্রায় মোর স্ট্যান্ডিং আউটসাইড। ইনকিলাব ইনকিলাব। ভলান্টিয়াররা সবাই প্রোটেকশন দেন। ভলান্টিয়াররা সবাই প্লিজ কেউ দিকে যাবেন না, পুশ করবেন না প্লিজ, কেউ পুশ করবেন না প্লিজ, বি রেসপেক্ট। সবাই স্পেস করে দেন প্লিজ প্লিজ। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে প্রোগ্রাম হইয়া খুবই ভালো লাগে, ও কারণে যে বাংলাদেশের 24 বিপ্লবের অন্যতম মহানায়ক ডাকসু বিবি সাদিক কায়েম এবং হযরত আব্দুল্লাহ ভাই তারা মাসানো আইছে। আজকের এই প্রোগ্রামও হযরত আব্দুল্লাহ ভাই হওয়ার কারণে আমরা সবাই আইছি। আর তার কাছ থেকে আজকের এই আমরা খুব ভালো লাগে, সবাই একমত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লাগি আমরা দল মত নির্বিশেষে সবাই একসাথে আমরা কাজ করতাম। নাম্বার 2 হইল বাংলাদেশের অগ্রগতি উন্নয়ন লাগি আমরা সবাই কিন্তু প্রয়োজনে আমরা স্যাক্রিফাইস করতাম। বিপ্লব লাগি যেরকম আমরা প্রবাস লাগি স্যাক্রিফাইস করছি, আমরা আগামীতে এই দেশটার পূর্ণাঙ্গ বিপ্লব একটা রূপ ধারণ করার লাগি, পূর্ণাঙ্গ বিজয় অর্জন করার লাগি আমরা আবার সবাই একদিকে কাজ করে দেখি। তা না হইলে কিন্তু বিপ্লব পরিপূর্ণ বিপ্লব অর্জিত হইত না। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশটারে এগিয়ে নিয়ে যাই, আমরা বাংলাদেশটারে উন্নতর চরম শিখরে নিয়ে যাই। যে বিপ্লব যে সাধিত হয়েছে এই বিপ্লবটা পূর্ণাঙ্গ রূপে যাতে আমরা চিন্তা করতাম পারি, আমরা সাধিত অর্জন করতাম পারি, এই জন্য আমরা সবাই একদিকে কাজ করি। সবাইকে ধন্যবাদ।